তো এর আগের দিন আমাদের সমচিত্তশীলতা ধর্ম অবধি হয়েছিল, তরলের সমচিত্তশীলতা ধর্ম। এটাতে কী বলা হয়েছিল, যে একই গভীরতায় আমাদের চাপ সমান থাকবে, ঠিক আছে, এবং উচ্চতা তরলের সমান থাকবে। এই যে এটা ছিল সমচিত্তশীলতা ধর্মতে। আর তার আগে আমরা কি পড়েছিলাম, তরলের চাপ কার কার উপর ডিপেন্ড করবে, গভীরতার উপরে। একটা তরল নেওয়া আছে, কত গভীরতায় রয়েছে বিন্দুটা, কত গভীরতায় রয়েছে বিন্দুটা, ঠিক আছে, বললাম এটা হচ্ছে বিন্দু। এই বিন্দুতে চাপ কত সেটা কি কার উপর ডিপেন্ড করবে, কতটা গভীরতায় রয়েছে, কতটা গভীরতায় রয়েছে। তার ঘনত্ব কত, তরলের ঘনত্বটা কত, এবং অভিকর্ষ ত্বরণের উপর। সূত্রটা কী ছিল, এইচ ইন্টু রো ইন্টু জি। এইচ মানে হচ্ছে গভীরতা, রো মানে হচ্ছে তরলের ঘনত্ব, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এত অবধি আমাদের পড়া হয়েছে। এরপর আমাদের এরপরে যেতে হবে। এরপর আমাদের কী রয়েছে, বায়ুর চাপ কীভাবে নির্ণয় করা হয়। তো এই পরীক্ষাটা করেছিল টরিসেলি। এই পরীক্ষাটা কীভাবে হয়েছিল, পরীক্ষাটির ব্যাপারটা অ্যাকচুয়ালি কী, তো বায়ুমণ্ডল কেন রয়েছে আমাদের পৃথিবীর চারপাশে, পৃথিবীর অভিকর্ষ টান রয়েছে বলে। পৃথিবীর, এটা ধরো পৃথিবী, ঠিক আছে, পৃথিবী অভিকর্ষ বল দ্বারা কী করছে, সব কিছুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে। এই বায়ুমণ্ডলও এই যে চারপাশে রয়েছে, সেটা কার কারণে রয়েছে, অভিকর্ষ ত্বরণের কারণে রয়েছে। অভিকর্ষ বল নিজের দিকে টেনে রাখছে, তাই জন্য বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে রয়েছে। এবার এই বায়ুমণ্ডল কী করছে, পৃথিবীর উপরে চাপ দিচ্ছে লম্বভাবে, ঠিক আছে, বায়ুমণ্ডল চাপ দিচ্ছে পৃথিবীর তলের উপর, ভূপৃষ্ঠের উপরে। এই চাপটা কত, এটাকেই বলা হয় বায়ুর চাপ, ঠিক আছে। এই চাপটা কীভাবে নির্ণয় করা যায়, এই চাপটা নির্ণয় করার জন্য প্রথমে পরীক্ষা করেছিল টরিসেলি। এই পরীক্ষাটাতে কীভাবে পরীক্ষা করা হয়েছিল, একটা পাত্র নেওয়া হয়েছিল, পাত্রে ভর্তি করা হয়েছিল পারদ, ঠিক আছে, এখানে পারদ নিয়ে দেওয়া হলো। তারপর একটা টিউবকে, এরকম একটা টিউব, ঠিক আছে, এরকম একটা টিউবকে, টেস্ট টিউবটাকে চিপে দিয়ে এই মুখটাকে বন্ধ করে দিয়ে এখানে এরকমভাবে উল্টে রেখে দেওয়া হয়েছিল। এর ফলে কী হচ্ছিল, বায়ু কীভাবে চাপ দিচ্ছে, বায়ু তো উপর থেকে নিচের দিকে চাপ দিচ্ছে, মানে এই পারদের উপরেও চাপটা দেবে, পারদের উপরে চাপটা দেবে। এই চাপের ফলে কী হবে, এখানে যে তরলটা রয়েছে সেটা উঠে যাবে, পারদের চাপটা এখানে, তো এইখানে বায়ু যে চাপটা দিচ্ছে সেই চাপের ফলে এখানে পারদটা উঠে যাবে। এটাতে আমরা কীভাবে নির্ণয় করতে পারি, দেখো আমরা কি জেনেছিলাম, একই গভীরতাতে আমাদের চাপের পরিমাণটা সেম হয়, একই গভীরতাতে চাপের পরিমাণ সেম হয়। মানে একটা তরল রয়েছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, দুটো বিন্দু না হচ্ছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, একই গভীরতা রয়েছে ধরো, ঠিক আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, দুটোই 10 সেন্টিমিটার গভীরতায় রয়েছে, এবং তলটা একই, ঠিক আছে, আনুভূমিক রয়েছে। এখানে কী হবে, চাপগুলো সেম হবে, এখানেও চাপ সেম হবে, এখানেও চাপ সেম। এবার এইটার ক্ষেত্রে দেখো, ওই পরীক্ষাটার ক্ষেত্রে ধরলাম এখানে একটা বিন্দু ধরলাম, এইখানে একটা বিন্দু ধরলাম, এবার এইখানে একটা বিন্দু ধরলাম, এইখানে একটা বিন্দু ধরলাম, তিনটে দিয়ে চাপ সেম হওয়ার কথা। তার মানে কী হচ্ছে, বায়ু যেখানে চাপ দিয়ে দিচ্ছে, বায়ুর চাপের ফলে এখানে চাপটা সৃষ্টি হচ্ছে, সেই একই রকম চাপ এখানেও সৃষ্টি হওয়ার কথা। আমি এখানে বিন্দুগুলোকে না ধরে আমি বিন্দুগুলোকে ধরো এখানে ধরছি, ঠিক আছে, এইখানে ধরছি, এইখানে ধরছি ধরো বিন্দুটাকে, উপরিতলটা কল্পনা করছি, উপরিতলটা। তার ফলে কী হবে, এটা পারদ এত অবধি উঠে গেছে, ঠিক আছে। তার ফলে এই যে বিন্দুটা, এখানে ধরো একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম, একই সমতলে রয়েছে, একই সমতলে থাকলে কী হবে, প্রত্যেকটা বিন্দুতেই চাপের পরিমাণ সমান হবে। তার মানে কি, এখানে যে পরিমাণ চাপ হবে এখানেও সেই পরিমাণ চাপ হবে, এবং এখানেও সেই পরিমাণই চাপ হবে। মানে পারস্তম্ভ, এই যে এত অবধি পারদ উঠে গেছে, এই পারস্তম্ভটা এই বিন্দুর উপরে যতটা চাপ দেবে, বায়ু হচ্ছে এই বিন্দুর উপর ততটাই চাপ দেবে। তার মানে আমরা যদি বলতে পারি পারস্তম্ভের ওজনটা, এখানে যে পারস্তম্ভে যতটা উঠে গেছে, পারদ যতটা উঠে গেছে, তার যে ওজন হবে সেটাই হচ্ছে বায়ুর চাপ। পারদ এখানে যতটা ওজন দিচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বায়ুর চাপ, কারণ দুটোতে অ্যাকচুয়ালি সেম। বায়ু এখানে চাপ দিচ্ছে যতটা, পারদ এখানে ওজন দিচ্ছে ততটা। তার মানে পারদের যা ওজন, এখানে পারদ যতটা উঠে গেছে, এখানে পারদের যা ওজন হবে, এখানে বায়ুর চাপও তাই হবে,
ঠিক আছে, অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে পারস্তম্ভের এই যে ওজনটা যদি আমরা যদি ক্যালকুলেট যদি করে নিতে পারি, সেটা দেখেই আমরা বায়ুর চাপ আমরা নির্ণয় করে নিতে পারি। ধরে নিলাম এটা উঠেছিল এই যে এই হাইটটা, এই হাইটটা ধরে নিলাম হচ্ছে এইচ হাইট ধরে উঠেছিল। পারদের ঘনত্ব আমাদের জানা আছে, ঠিক আছে, পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর অভিকর্ষ ত্বরণ আমাদের জানা আছে। এবারে এইটা ক্যালকুলেট করলে যত হবে সেটি হচ্ছে বায়ুস্তম্ভের চাপ হবে। সেই পরীক্ষা এখানে করা আছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরীক্ষা। ঠিক আছে, দেখো এবার ভালো করে কী লেখা আছে। কোনো বিন্দুকে ঘিরে কল্পিত একক ক্ষেত্রফলের উপরে বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই ওই স্থানে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। মানে কি, এটা হচ্ছে চাপের সংজ্ঞা থেকে এসছে। চাপের সংজ্ঞা আমাদের কী ছিল, একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ চাপ দিচ্ছে, একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে যে পরিমাণ বল দিচ্ছে, সেটাই হচ্ছে চাপ। এবার বায়ুর চাপের ক্ষেত্রে কী হবে তাহলে, একক ক্ষেত্রফলের উপরে বায়ু যে পরিমাণ লম্বভাবে বল দিচ্ছে সেটাই হচ্ছে বায়ুর চাপ। সেটাই এখানে লেখা আছে সংজ্ঞা হিসাবে। কী লেখা আছে একবার ভালো করে পড়ে দেখো। কোনো বিন্দুকে ঘিরে কল্পিত একক ক্ষেত্রফলের উপরে বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই ওই স্থানে বায়ুমণ্ডলের চাপ বলে। এটি হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সংজ্ঞা। এবারে এই পরীক্ষাটা, টরিসেলির পরীক্ষাটা, যেটা বলা হচ্ছিল কীভাবে বায়ুর চাপটা নির্ণয় করা হয়, কী করেছিল সে, বায়ুর চাপ সর্বমুখী, চাপ যেরকম সর্বমুখী হয় বায়ু সব দিকেই সর্বমুখী চাপ দিচ্ছে। তারপরে পরীক্ষাটা কি, বায়ুর চাপ মাপার জন্য উদ্ভাবন করেছিলেন টরিসেলি, ইতালীয় বিজ্ঞানী। টরিসেলির পরীক্ষা থেকে জানা যায় বায়ুমণ্ডলীয় চাপ প্রায় 76 সেমি উচ্চ পারস্তম্ভের চাপের সমান। ঠিক আছে, সাধারণভাবে বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি বায়ুমণ্ডলীয় চাপের সমান। মানে ছবিটা এখানে ভালো করে দেখো, এটা হচ্ছে পাত্রটা, এখানে পারস্তম্ভ কতটা উঠে গেছে, 76 সেমি। এই যে এই হাইটটা, এইটা হচ্ছে 76 সেমি। একটুখানি হেলিও যদি দেওয়া হয় তাহলে এখানে কিন্তু হাইটটা কিন্তু 76 সেমি অবধি কিন্তু থাকবে। ঠিক আছে, এই হাইটটা যতটা উঠে গেছে সেটি হচ্ছে 76 সেমি। মানে এটাই হচ্ছে পারস্তম্ভের গভীরতা। আর আমরা কি জানি চাপ কতটা হবে, এইচ ইন্টু রো ইন্টু জি। এর আগের সূত্র থেকে আমরা জানি, আগের পেজে আমরা এই সূত্রটা যে পড়েছি, এইচ ইন্টু রো ইন্টু জি। মানে বায়ুমণ্ডলীয় চাপ কত হবে, এইচের জায়গায় কত বসবে, কত গভীরতা, 76 সেমি। রোয়ের জায়গায় কত বসবে, পারদের ঘনত্ব। আর জি জায়গায় কত বসবে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। তিনটে কোণ করলেই বেরিয়ে যাবে আমাদের বায়ুমণ্ডলের চাপ কত সাধারণভাবে, সেটি হচ্ছে এখানে বলা আছে। কি বলা আছে, বায়ুর চাপ আবার উপায় উদ্ভাবন করেছেন টরিসেলি, ইতালীয় বিজ্ঞানী। টরিসেলির পরীক্ষা থেকে জানা যায় বায়ুমণ্ডলের চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। 1 মিটার লম্বা এবং 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি মুখ খোলা পারদ, যে পরীক্ষাটা যেভাবে করা হয়েছিল সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, একটা পারদপূর্ণ কাঁচের নলকে একটি পারদ পাত্রের উপর দাঁড় করালে প্রায় 76 সেমি উচ্চতায় পারস্তম্ভকে ঠেলে ধরে রাখে। বোঝা গেছে, এই যে 76 সেমি পারস্তম্ভকে উপরের দিকে ঠেলে ধরে রেখেছে। বায়ুর চাপ বাড়লে বা কমলে পারস্তম্ভের উচ্চতা বাড়ে বা কমে, স্বাভাবিক ব্যাপার। যখন হচ্ছে 76 সেমি থাকবে তখন হচ্ছে একটা বায়ুর চাপ, আরও যদি বাড়ে অথবা কমে তাহলে বায়ুর চাপ বাড়বে অথবা কমবে। যখন বায়ুর চাপ যখন বেড়ে যাবে পারস্তম্ভের উচ্চতা আরও বেড়ে যাবে, আবার বায়ুর চাপ যখন কমে যাবে তখন কী হবে, নিচে নেমে যাবে। তাই তো, বায়ু যদি বেশি পরিমাণ চাপ যদি দেয় তাহলে কী হবে, পারদটাকে বেশি পরিমাণ উঠিয়ে রাখবে, তার ফলে কী হবে 76 সেমির থেকে বেশি উঠে যাবে। আবার বায়ু যদি কম পরিমাণ চাপ যদি দেয় তাহলে কী হবে, নিচে নেমে যাবে। 76 সেমির থেকে এত দূর অব্দি উঠাতে পারবে না, তখন চাপ দিয়ে এত অব্দি এখানে তখন উঠাতে পারবে না, কম অব্দি উঠাবে। ঠিক আছে, তার মানে কি নিচে নেমে যাবে। তো সেটা এখানে বলা হয়েছে। বায়ুর চাপ বাড়লে বা কমলে পারস্তম্ভের উচ্চতা বাড়ে বা কমে। বাড়লে হচ্ছে উচ্চতা বাড়বে, কমলে হচ্ছে উচ্চতা কমবে। এই উচ্চতা বায়ুর চাপকে নির্দেশ করে। টরিসেলির পরীক্ষায় পারস্তম্ভের উপরের অঞ্চলে ফাঁকা অঞ্চলকে টরিসেলির শূন্যস্থান বলা হয়। এই যে আমরা তো নলটা তো বড় একটা নিয়েছিলাম, টেস্ট টিউবটা তো বড় একটা নিয়েছিলাম, যতটা পরিমাণ ফাঁকা যেটা থেকে যাচ্ছে সেটা কি বলে টরিসেলির শূন্যস্থান। এখানে কি থাকে, কিছু পারদ বাষ্প থাকে। ঠিক আছে, এখানে সামান্য পারদ বাষ্প থাকে যার চাপ নগণ্য। এরপরে
নলটিকে কাত করে দিলেও, একটুখানি কাত করে দিলেও উচ্চতা কী থাকবে, সেম থাকবে, হাইটটা তো সেম থাকার কথা। মানে এই যে এখানে ধরলাম চাপ দিয়ে এতটুকু পরিমাণে উঠিয়েছে, তাই তো, মানে হাইট কতটা, এটা হচ্ছে হাইট। একটুখানি হেলিও যদি দেওয়া হয় তাহলে দেখাবে হাইট দেখাবে এই সেম পরিমাণই থাকছে, ঠিক আছে, হাইট কোনো চেঞ্জ হবে না, নাহলে তো চাপ তো ডিপেন্ড হয়ে যাবে, তাই না? সেটা এখানে বলা হয়েছে। এই উচ্চতা বাইশ চাপটা নির্দেশ করে। নলটাকে কাত করলে টরিসেলের শূন্যস্থানের আয়তন কমে, কিন্তু পারস্তম্ভের লম্ব উচ্চতা একই থাকে। তারপর প্রমাণ চাপের ক্ষেত্রে কী হবে, এইচ রো জি হবে সূত্র অনুযায়ী। প্রমাণ চাপ 1 ATM চাপ, ঠিক আছে। 1 ATM চাপ কাকে বলা হয়? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি উষ্ণতা বিশিষ্ট পারস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় সেই চাপকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা। আমরা সব কিছুর একটা করে প্রমাণ বলে ধরে নিই, যেরকম 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা প্রমাণ বলে ধরে নিই। এর থেকে বেশি হলে আমরা বলবো 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, এভাবে করে বলবো। আবার তার থেকে কম হলে বলবো -1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, এভাবে করে বলবো। সেরকমই বায়ুর চাপের ক্ষেত্রে প্রমাণ কোনটাকে ধরা হয়? 1 ATM চাপকে ধরা হয়। 1 ATM চাপকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো এটা সংজ্ঞা কীভাবে নির্ণয় করা হয়েছে? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এবং 0 সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি উচ্চতা বিশিষ্ট পারস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় সেই চাপকে বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। এরপরে চাপটাদের নির্ণয় যদি করতে হয়, কী নির্ণয় করতে হবে? পারস্তম্ভের ওয়েটটা কত, এখানে যতটা হাইট যতটা উঠে গেছে সেই ওয়েটটা কত, ওয়েটটা কীভাবে নির্ণয় করা হবে? আমরা যে নল যেটা নিয়েছি, টেস্ট টিউব যেটা নিয়েছি, ঠিক আছে, তার এই যে ক্ষেত্রফলটা, এই যে উপরে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, 1 বর্গমিটার। এরপরে এটাকে করতে হবে, কীভাবে নির্ণয় করা হবে? এরকমভাবে উঠে গেছে, ধরো এতটা অবধি উঠে গেছে, ঠিক আছে। এই যে ইয়েটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে পারস্তম্ভের ওজনটা কত হবে? এই ওজনটা কত হবে? এই ওজনটা মানে কি? ভর ইন্টু এম ইন্টু জি, এইভাবে করে ওজনটা নির্ণয় করতে হয়। ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এইভাবে করে আমাদের ওজনটা নির্ণয় করতে হবে। এর ভর কীভাবে নির্ণয় করা যাবে? ভর মানে কি? ভর মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। আমরা কি জানি? ঘনত্ব ইজিক্যাল টু ভর বাই আয়তন। তার মানে ভর মানে কী হবে? ঘনত্ব ইন্টু আয়তন, ঠিক আছে। ঘনত্ব আমাদের জানা আছে, পারদের ঘনত্ব, তার সঙ্গে আয়তনটা গুণ হয়ে যাবে, দিলে কী হবে? এরকম একটা সূত্র পাওয়া যাবে। এই যে পারস্তম্ভের ওজন সমান ভর ইন্টু জি। ভর মানে কি? আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। আয়তন মানে কী হবে? এইচ ইন্টু এ, এর আমাদের চোঙের সূত্র। দেখো এরকম যদি থাকে, যার ক্ষেত্রফল হচ্ছে নিচের ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, হাইট হচ্ছে এইচ, তাহলে আয়তনটা কত হবে? আয়তন হবে এইচ ইন্টু এ। তো ফের সেটাই এখানে করা হয়েছে, এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। মানগুলো বসিয়ে দেওয়ার পর যে এই জায়গায় কী বসিয়েছে, ডি এর জায়গায় কী বসানো হয়েছে? 13.6। জি জায়গায় কী বসানো হয়েছে? 10⁻3। জি জায়গায় কী বসানো হয়েছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডি জায়গায় কী বসানো হয়েছে? 13.6 ইন্টু 10⁻3 কেজি পার মিটার কিউব। আর এ জায়গায় কী বসানো হয়েছে? 1 মিটার স্কোয়ার। আর এইচ জায়গায় কী বসানো হয়েছে? 0.76 মিটার। দিয়ে গুণ করে কত বেরিয়েছে? গুণ করে বেরিয়েছে 1.013 ইন্টু 10⁵ নিউটন, ঠিক আছে। এটা কি? বায়ুর চাপ। তো এসআই পদ্ধতি, তাহলে বায়ুর চাপের মান কত বেরোলো? এসআই পদ্ধতিতে বায়ুর চাপের মান বেরিয়ে গেল 1.013 ইন্টু 10⁵ নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে 5 পাস্কাল নিউটন পার মিটার স্কোয়ার। 1 মিটার স্কোয়ারের চাপকে কী বলা হয়? সেটাই তো পাস্কাল। 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটি তো চাপের একক ছিল এসআইতে। তো এত নিউটন বল কততে দিচ্ছে? 1 মিটার স্কোয়ারে দিচ্ছে। 1 মিটার স্কোয়ারে দিচ্ছে, তার মানে কী হচ্ছে? আমাদের এককটা কী হচ্ছে? 1 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। মানে কি? বায়ুর চাপের একক কী হলো এসআই পদ্ধতিতে? এত পাস্কাল বা 1 বায়ুমণ্ডলীয় চাপের মান 1.013 10⁻⁵ নিউটন পার মিটার স্কোয়ার, মানে কি 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। এবার সিজিএস পদ্ধতিতে কী হবে? একই রকমভাবে নিউটনকে যদি ডাইনে যদি নিয়ে যাওয়া হয়, মিটারকে যদি সেন্টিমিটারে নিয়ে যাওয়া হয়, তাহলে বেরিয়ে যাবে 1.013 10⁻6 ডাইন পার সেমি স্কোয়ার। এখানে আরও কয়েকটা মান লেখা আছে। 1 ATM সমান 1.013 বার, সমানই হচ্ছে 1 বার, প্রায় 1 বারের কাছাকাছি।
এটাই মানে হচ্ছে 10⁻6 9 এটাই মানে হচ্ছে 10⁵9। 1 ATM সমান 760 টর বলে ধরা হয়। তারপর হচ্ছে ব্যারোমিটার কাকে বলে? এটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার মানে কি? যার দ্বারা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ আমরা নির্ণয় করে থাকি। একটা বড় সড়ো একটা যন্ত্র এখানে তৈরি করা হয়েছে। এখানে অলওয়েজ তো আমরা এই পারদ দিয়ে আমরা তো নির্ভর তো করতে পারবো না এরকমভাবে ধরে ধরে, এরকমভাবে বারবার পরীক্ষা তো করতে পারবো না। এবং একটা যন্ত্র একটা তৈরি করে রাখা আছে ওই একই রুল মেনেই তৈরি করা হয়েছে, আর একটু ভালো হবে, ঠিক আছে? ব্যারোমিটার এর কার্যপদ্ধতি কীভাবে গঠনগত ধারণা যখন ক্লাস হবে তখন বুঝিয়ে দেবো। এখানে কার্যপ্রণালী কোনো দিন পরীক্ষাতে লিখতে আসবে না, শুধু এই কয়েকটা জিনিস আসবে, ঠিক আছে? এটা যখন অফলাইন ক্লাস যখন হবে তখন আমি গঠন প্রণালীটাও বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন হচ্ছে জাস্ট এই ব্যারোমিটার থেকে কীভাবে করা হয়, বায়ুমণ্ডলের চাপ কীভাবে ধারণা করা হয় সেটা আমরা এখানে জাস্ট দেখে নিচ্ছি। যদি বায়ুমণ্ডল চাপে ব্যারোমিটারও কী থাকে, এরকম একটা স্কেল করা থাকে, ঠিক আছে? যেখানে পারদ হচ্ছে ওঠে নামে। পারদ যদি খুব তাড়াতাড়ি যদি কমতে থাকে, ঠিক আছে, স্কেলের মানটা যদি খুব তাড়াতাড়ি যদি কমতে থাকে তাহলে বুঝতে হবে যে বৃষ্টির সম্ভাবনা আছে, ঠিক আছে? সেটা এখানে লেখা আছে। যদি ধীরে ধীরে যদি কমে তাহলে বুঝতে হবে যে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, তাহলে কী হবে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার যদি খুব দ্রুত যদি কমতে থাকে তাহলে কি বুঝতে হবে? বায়ুর চাপ হচ্ছে দ্রুত হ্রাস পাচ্ছে, তখন কী হবে? দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। আবার যদি স্কেলের মান যদি ধীরে ধীরে বাড়ে তখন বুঝতে হবে যে বায়ুর চাপ ক্রমশ বাড়ছে আস্তে আস্তে, তার ফলে কী হবে? জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে কমছে, তার মানে কি আবহাওয়া শুষ্ক থাকবে, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবার যদি দ্রুত যদি বাড়তে থাকে, স্কেলের মান যদি দ্রুত যদি বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে জলীয় বাষ্পের পরিমাণ দ্রুত কমছে, তারপর কী হবে? বৃষ্টি অচিরেই থেমে যাবে এবং সাময়িকভাবে পরিষ্কার আবহাওয়া সৃষ্টি হবে। ব্যাস এই জিনিসগুলো জাস্ট মনে রাখবে কী করতে হয়, ব্যারোমিটারে কী লাভ হয়, ঠিক আছে? এইগুলোই লাভ হয়। এবার গঠন প্রণালীটা পরে অফলাইন ক্লাসে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে, অফলাইন ক্লাস যখন হবে। তারপর সাইফন কাকে বলা হয়? তারপর হচ্ছে আমাদের আছে সাইফন কাকে বলে। সাইফন মানে কি? সাইফন মানে হচ্ছে এরকম একটা জিনিস, উঁচুতে কোনো একটা পাত্রকে রেখে দেওয়া হলো, এখানে উঁচুতে পাত্রকে রেখে দেওয়া হলো এবং নিচে একটা পাত্রকে রেখে দেওয়া হলো। এবার একটা এখানে তরল নেওয়া হলো, ধরলাম জল নেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে একটা নল দিয়ে এরকমভাবে দিয়ে দেওয়া হলো। দেখা যাবে কি স্বতঃস্ফূর্তভাবে জল হচ্ছে এখান থেকে এখানে আসছে, এই উপরের পাত্র থেকে নিচের পাত্রতে নেমে আসছে। এটা কেন হয়? ঠিক আছে, নিজেও করে দেখতে পারো এরকম। উপরে একটা পাত্র রাখবে, নিচে একটা পাত্র রাখবে, ঠিক আছে? তারপর একটা নল দিয়ে এরকমভাবে জুড়ে দেবে, দেখা যাবে যে জল হচ্ছে এখানে আসছে। তো এরকম কেন হয়? আমরা কি জানি? সেম গভীরতায় চাপ হচ্ছে সেম থাকে, একই গভীরতায় চাপ হচ্ছে একই থাকে, কারণ উচ্চতার উপর ডিপেন্ড করে এইচ রো জি, তাই তো? গভীরতা, ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ, এই তিনটের উপর তো ডিপেন্ড করে। এখানে কেসটা কী হচ্ছে দেখো, এই যে একটা পাত্র যেটা উপরে যেটা নেওয়া হয়েছে, আর এই যে নলটা গেছে, নলটা দেখো একই আনুভূমিক তলে রয়েছে, বি এ বিন্দু আর সি বিন্দু। এই যে বি বিন্দু, এখানে হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা কিন্তু একই সমতলে রয়েছে, একই আনুভূমিক তলে রয়েছে। কিন্তু জলতল থেকে এটার উচ্চতা কত? বি এর উচ্চতা কত? H1। আর সি এর উচ্চতা কত জলতল থেকে? H2, ঠিক আছে? কিন্তু আমরা কি জানি? এই দুটো বিন্দুতে চাপের পার্থক্য হবে। তাহলে চাপের পার্থক্য কেন আসবে দেখো ভালো করে। এই বিন্দুতে এখানে তো বায়ুতে চাপ দিচ্ছে, এখানে তো বায়ু তো সরাসরি তো চাপ দিচ্ছে এইখানে। ধরলাম বায়ুর চাপ হচ্ছে P0, তাহলে বিতে চাপটা কত হবে? বায়ুর চাপ থেকে H1G, এটা বাদ চলে যাবে, এখানে উচ্চতা কত? H1 তো, ঠিক আছে? মানে কি এই জলতলের যে এই যে জল যে স্তম্ভটা, এটা কতটা চাপ দিচ্ছে? H1 রোজি, ঠিক আছে? যদি বি বিন্দুতে যদি যায় ওই চাপটা কমে যাবে, H1 রোজি, এই চাপটা বায়ুর চাপ থেকে কমে যাবে, মানে এখানে বায়ুর চাপটা কত হবে? P0 মাইনাস H1 ইন্টু রোজি, ঠিক আছে? এখানে যতটা চাপ দিচ্ছে তার তুলনায় এতটা চাপ কমে যাবে, মানে বি বিন্দুর চাপটা কত হবে? P0 মাইনাস H1 ইন্টু রোজি। এই যে চাপটা, এই যে জলস্তম্ভের যে চাপটা, এতটা উচ্চতা যে রয়েছে ওই চাপটা কমে যাবে। আবার একই রকমভাবে সিতে চাপটা কত হবে? এই সি বিন্দুটাতে চাপ কত হবে? একই আনুভূমিক তলে চাপটা সমান হওয়ার কথা, এখানে P0, এখানে বায়ুস্তম্ভের চাপ হচ্ছে P0 এই তলটাতে, আর এখানে উচ্চতা কত? বায়ুস্তম্ভের চাপ এখানে P0, এখানেও P0, ঠিক আছে? আর উচ্চতা কত আছে? H2, তার মানে গভীরতা, তাহলে আমাদের ইয়েটা কত কমবে? P0 মাইনাস H2 ইন্টু রোজি,
এখানে চাপটা কত হবে, তাহলে সিতে চাপটা কত হবে, P0 মাইনাস H2 ইন্টু রোজি। ঠিক আছে, তো বিতে চাপ কত হলো, P0 মানে বি বিন্দুটাতে, বি বিন্দু চাপ কত, P0 মাইনাস H1 ইন্টু রোজি। আর সি বিন্দুর চাপ কত হলো, P0 মাইনাস H2 ইন্টু রোজি। H1 আর H2 এর মধ্যে কোনটা বড়, H1 এই হাইটটা আর H2 এই হাইটটা, H1 আর H2 এর মধ্যে কোনটা বড়, নিঃসন্দেহে H2 বড়, নিঃসন্দেহে H2 বড়। আর এখানে কত রয়েছে, P0 মাইনাস H2 রোজি আসছে, এখানে P0 মাইনাস H1 রোজি আসছে, উপরেটাতে আসছে P0 মাইনাস H1 রোজি, মানে বি বিন্দুতে চাপ হচ্ছে P0 মাইনাস H1 রোজি। আর সি বিন্দুতে চাপ কত, P0 মাইনাস H2 রোজি। আর H1 আর H2 এর মধ্যে কোনটা বড়, H2টা বড়। তার মানে কি এখান থেকে এখানে হচ্ছে বেশি বড় জিনিস বাদ যাচ্ছে, P0 থেকে এখানে বড় জিনিস এখানে বাদ যাচ্ছে। তার মানে কোন জিনিসটা ছোটো হওয়ার কথা, এই উপরেরটা এবং নিচেরটার মধ্যে কোন জিনিসটা ছোটো হওয়ার কথা, P0 মাইনাস H1 রোজিটা ছোটো না P0 মাইনাস H2 রোজিটা ছোটো, নিশ্চয়ই P0 মাইনাস H2 রোজি এই জিনিসটা ছোটো। ওখানে কারণ এখানে হাইটটা এখানে অনেক বেশি, H2 এখানে অনেক বেশি, মানে বড় একটা জিনিস বাদ চলে যাচ্ছে। তার মানে কোথায় চাপটা বেশি হবে, বিতে চাপটা বেশি হবে না সিতে চাপটা বেশি হবে, নিশ্চয়ই বিতে চাপটা বেশি হবে। এখানে কত আসছে, বিতে চাপটা কত আসছে, P0 মাইনাস H1 ইন্টু রোজি। আর সিতে চাপটা কত আসছে, P0 মাইনাস H2 ইন্টু রোজি। এখানে বাদ চলে যাচ্ছে H2 রোজি, তার মানে কি বড় একটা জিনিস বাদ চলে যাচ্ছে, মানে কি সিতে চাপটা কমে যাচ্ছে, সিতে চাপটা হচ্ছে কমে যাচ্ছে, সি বিন্দুতে চাপটা হচ্ছে কমে যাচ্ছে, আর বি বিন্দুতে চাপটা হচ্ছে বেশি থাকছে। আর আমরা কি জানি, চাপের পার্থক্য যেখানেই থাকবে সেখানেই হচ্ছে তরল প্রবাহিত হবে, উচ্চচাপ থেকে নিম্নচাপে অলওয়েজ তরল প্রবাহিত হয়। আমরা কি দেখতে পাচ্ছি, বি বিন্দুতে চাপ এবং সি বিন্দু চাপ দুটোর মধ্যে চাপের পার্থক্য চলে আসছে, বি বিন্দুতে উচ্চচাপ, সি বিন্দুতে নিম্নচাপ রয়েছে। তার মানে কি তরল কী হবে, তরল হচ্ছে এপাশ থেকে এপাশে যাবে। ঠিক আছে, বায়ুর চাপের কারণে তরল হচ্ছে প্রথমে এখানে উঠলো, বি বিন্দুতে উঠে গেল, বি বিন্দু উঠবার পর চাপের পার্থক্যের কারণে বি থেকে সি বিন্দু চলে এলো, আর বি থেকে সি বিন্দু যখনই চলে, তার মানে কী হবে, নিচে চলে আসবে, সি বিন্দু চলে আসা মানে কি নিচে চলে আসবে, এইভাবে করেই হয়। প্রথম কাজটা কি হলো, প্রথম কাজটা হচ্ছে এইখানে, প্রথমে হচ্ছে এইখানে বায়ু হচ্ছে প্রথমে এখানে চাপ দিল, এই জল তলে বায়ু হচ্ছে প্রথমে চাপ দিল, তারপর কী হবে, এখানে জলটা উঠে গেল, জলটা এখানে উঠে গেল। ঠিক আছে, যেরকম টরিসিলির পরীক্ষায় যেরকম করা হয়েছিল, পারদ ছিল, উল্টে টিউব দিয়ে দেওয়া হয়েছিল, এখানে বায়ু চাপ দিয়েছিল, তাই জন্য পারস্তম্ভটা উঠে গেছিলো। এখানেও প্রথম স্টেপটা এরকমই, বায়ু এখানে চাপ দিল, তার ফলে জলটা এই স্তম্ভে উঠে গেল, এত অব্দি উঠে গেল। তারপর কি দেখা যাচ্ছে, বি বিন্দু আর সি বিন্দু এই দুটোর মধ্যে চাপের পার্থক্য রয়েছে, বি বিন্দুতে রয়েছে উচ্চচাপ, সি বিন্দু রয়েছে নিম্নচাপ। তার মানে কী হবে, জলটা এখান থেকে এখানে প্রবাহিত হয়ে যাবে। আর সি বিন্দু যখন প্রবাহিত গেল, তার মানে কি এখানে তো নিচে রয়েছে, একদম ডাইরেক্ট নিচে চলে যেতে পারবে, একদম ডাইরেক্ট নিচে চলে গেল, ব্যাস। এটি হচ্ছে সাইফনের ব্যাপার। ঠিক আছে, তারপরে সাইফনের শর্ত, সাইফন ক্রিয়ার শর্ত কী কী হতে হবে, ছোট বাহুর উলম্ব উচ্চতা ব্যারোমিটারের উচ্চতা থেকে কম হওয়া চাই, নতুবা সাইফন কাজ করবে না। যেমন জলের ক্ষেত্রে H1 এর মান 34 ফুটের বেশি হলে সাইফন কাজ করতে পারবে না। এটার মানে কি, এই যে এই হাইটটা, প্রথম কাজটা কি, বায়ু হচ্ছে এখানে চাপ দেবে, বায়ু হচ্ছে এখানে চাপ দেবে, তার ফলে জলটা হচ্ছে উপরে উঠে যাবে। এখন এটা যদি এমন একটা উচ্চতায় যদি হাইট যদি করে রাখি, যেটা হচ্ছে বায়ু চাপ দিলেও এখানে পৌঁছাতেই পারছে না, একদম লাস্ট যদি যদি এরকম যদি করে রাখি, ঠিক আছে, বিশাল বড় একটা হাইটকে এত অবধি উঠিয়ে রেখে দিলাম, তারপরে এরকমভাবে ঘুরিয়ে দিলাম, তারপরে কী দেখতে পাচ্ছি, বায়ুমণ্ডল এখানে চাপ দিচ্ছে, কিন্তু বায়ুমণ্ডল চাপ দেওয়ার ফলে এত অবধি ধরে উঠছে, বি বিন্দুতে সে পৌঁছাতেই পারছে না। বি বিন্দুতে পৌঁছাতে যদি না পারে, তাহলে কী হবে, তার কি আর জলকে এখানে কি আর আসতে পারবে, জলকে আর ফ্লো হয়ে কি আর এখানে হয় কি আর এখানে কি আর আসতে পারবে, আসতে পারবে না, এতে এখানেই তো স্টপ হয়ে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে ব্যারোমিটারের উচ্চতা, কোনো একটা তরলের ক্ষেত্রে বায়ুমণ্ডলে চাপ দিলে যতটা পরিমাণ হাইট উঠতে পারে সর্বোচ্চ, সেটা কি বলা হয় ব্যারোমিটার উচ্চতা। জলের ক্ষেত্রে সেটা কত, 34 ফুট। ঠিক আছে, জলের ক্ষেত্রে সেটা হচ্ছে 34 ফুট, তাই না, 34 ফুটের থেকে যদি বেশি যদি হয়ে যায় এই হাইটটা, H1 এর মানটা, ঠিক আছে, মানে এই যে H1, এই যে H1, এই H1 এর মানটা, এই H1 এর মানটা, এটা যদি 34 ফুটের থেকে বেশি যদি হয়ে যায়, তার ফলে কী হবে, সাইফন হতে পারবে না। ঠিক আছে, তারপরে সেকেন্ড শর্ত কী আছে, সেকেন্ড শর্ত হচ্ছে বায়ু শূন্যস্থানে কাজ করবে না, বায়ু শূন্যস্থানে কাজ তো করবেই না, বায়ু যদি না যেই থাকে তাহলে কি চাপ কি আর দিতে পারবে এখানে, প্রথম প্রেসারটা কাকে দিতে হবে, বায়ুকে এখানে চাপটা দিতে হবে, বায়ু এখানে চাপটা দিলে জলটা এখানে উপরে উঠবে, প্রথম স্টেপ তো এইটা। বিতে যদি জলই যদি না যদি আসতে পারে, তাহলে কি আর জল কি আর এখানে আসতে পারবে, সিতে কি আর আসতে পারবে, তাই না, বায়ু চাপটা থাকা প্রয়োজনীয়, বায়ুমণ্ডলের চাপটা এখানে দিলে তবে গিয়ে বিতে জলটা আসতে পারবে, তাই না, বায়ু শূন্য স্থানে হয় না এটা। ঠিক আছে, সেটা এখানে বলা আছে, বায়ু যদি শূন্য থাকে তাহলে কি বায়ুমণ্ডল চাপই দিতে পারবে না, তাহলে উঠতেই পারবে না, বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করে না। তারপরে দ্বিতীয় শর্ত, দুই পাত্রের তরল তলের উচ্চতার পার্থক্য না থাকলে সাইফন কাজ করে না। তরল তলের উচ্চতার পার্থক্য যদি না যদি থাকে, তার মানে কি, এখানে যদি থাকে H1, এখানে যদি থাকে H1, আবার
এখানে যদি থাকে H2, এখানেও যদি থাকে H1, এই হাইটটাও যদি হয়ে যায় H1, এই হাইটটাও যদি হয়ে যায় H1, তার মানে কী হয়ে গেল, একই হাইটে চলে গেল। তার মানে কি, বি বিন্দুর চাপ আর সি বিন্দুর চাপ সমান হয়ে গেল। পি বিন্দুর চাপ কত, P0 মাইনাস H1 ইন্টু রোজি, আর সি বিন্দুর চাপ কত, P0 মাইনাস H2 ইন্টু রোজি। আর H1 আর H2 সমান যদি হয়ে যায়, তার মানে কি হয়ে যাবে, বি আর সিতে চাপ সমান হয়ে যাবে। তার ফলে কী হবে, তরল হচ্ছে প্রবাহিতই হবে না, বি বিন্দু থেকে সি বিন্দুতে তরল তখন আর প্রবাহিতই হবে না, তার ফলে সাইফন ক্রিয়া কাজ করবে না। সেখানে বলা হয়েছে যে তরল তলের উচ্চতার পার্থক্য না থাকলে সাইফন কাজ করে না। হচ্ছে তৃতীয় শর্ত। তৃতীয় শর্ত কী আছে, সাইফনের ছোটো বাহুতে কোনো ছিদ্র থাকলে ওই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করে তরলকে উঠতে দেবে না, কিন্তু বড় বাহুর যে অংশে উপরের পাত্রে তরলের নিচের দিকে থাকে সেখানে ছিদ্র থাকলে সাইফনকে চলতে থাকবে। ছোটো বাহুতে কোনো ছিদ্রই থাকে, এই যে এটা হচ্ছে ছোটো বাহু, এটা হচ্ছে ছোটো বাহু, এটা হচ্ছে ছোটো বাহু, এখানে যদি কোনো ছিদ্রই থেকে যায়, এমন কী হবে, বায়ু হচ্ছে এখানে প্রবেশ করে যাবে। বায়ু যদি প্রবেশ করে যদি ইয়ে যদি ঢুকে যদি যায়, তারপরে কী হবে, যেতে পারবে না, এখানে নামিয়ে দেবে বায়ু চাপ দিয়ে। ভাবো, বায়ু হচ্ছে এখানে চাপ দিচ্ছে, তার ফলে তো এখানে জল তলটা উপরে উঠছে। বায়ু যদি এখানেও যদি চাপ দিয়ে ঢুকে যায়, এখানে যদি একটা ছিদ্রই থেকে যদি যায়, বায়ু যদি এখানে যদি ঢুকে পড়ে, বায়ু তো এখানেও তো চাপ দিয়ে দেবে, তারপরে জল তলকে আবার নিচে নামিয়ে দেবে। তারপরে কী হবে, পি বিন্দুতেই পৌঁছাতে পারবে না, তারপরে কী হবে, সাইফন হবে না। সেখানে ওখানে বলা আছে যে কোনো ছিদ্র থাকলে, ছোটো বাহুতে কোনো ছিদ্র থাকলে সাইফন হবে না। আবার কিন্তু বড় বাহুতে যদি ছিদ্রই থাকে তাহলে কোনো অসুবিধা নেই। বড় বাহুতে যদি কোনো ছিদ্রই থাকে, এইখানে এই বাহুর মধ্যে কোথাও যদি ছিদ্রই থাকে, এখানে তো কোনো অসুবিধা হবে না, কারণ কি, সিতে যখন পৌঁছে গেল নিচে তো নামবে, তাই না। সিতে প্রথমে যে বায়ু এখানে চাপ দিল, বিতে উঠে গেল, তারপর বি থেকে সিতে গেল চাপের পার্থক্যের কারণে, তারপরে সিতে যখন পৌঁছে গেল সে নিচে তো আসবে। ব্যাস, এখানে ফুটে থাকার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বায়ু ঢুকে থাকলেও কোনো অসুবিধা নেই। ব্যাস, সেটা এখানে বলা আছে, তো সেটি একবার এখানে পড়ে দেখে নিতে পারো। এখানে গাণিতিক যে ব্যাপারটা, চাপের পার্থক্যটা সেটা এখানে দেখানো আছে। বিতে চাপটা কত হবে, বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H1 ইন্টু রোজি, তো সেটা এখানে লেখা আছে। বি বিন্দুর চাপ সমান বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H1 ইন্টু জলের তাপ, মানে P0 মাইনাস H1 ইন্টু রোজি। সি বিন্দুর চাপ সমান বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস H2 ইন্টু রোজি। ব্যাস, H2 ইন্টু ডি, রো বলছি মানে রোটা হচ্ছে ঘনত্বের একক, ঠিক আছে, এখানে ডি দ্বারা এখানে বলা আছে তোমাদের বইতে, ঘনত্ব এখানে ডি দ্বারা এখানে ডিনোট করা আছে, রো মানে হচ্ছে ঘনত্ব, একই ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, এবারে তো এখানে তো চাপের পার্থক্য হয়েছে, চাপের পার্থক্যটা দেখানো হয়, চাপের পার্থক্য কত এসছে, H2 মাইনাস H1 ইন্টু ডিজি। এই চাপের পার্থক্যের কারণেই হচ্ছে বি থেকে সিতে তরলটা হচ্ছে প্রবাহিত হচ্ছে। বিতে যখন পৌঁছে এখন যাচ্ছে, বায়ু এখানে চাপ দিল, বিতে পৌঁছে গেল, তারপর বি থেকে সিতে যাচ্ছে কী কারণে, চাপের পার্থক্যের কারণে। সেই চাপের পার্থক্যটা কত হবে, H2 মাইনাস H1 ইন্টু রোজি। এটা কোথা থেকে এলো, এখান থেকে এলো, যেটা বলা হয়েছিল। প্রথমে আসছে P0 মাইনাস H1 ইন্টু রোজি, বিতে চাপ, আর সিতে চাপটা কত, P0 মাইনাস H2 ইন্টু রোজি। তারপরে দুটোর মধ্যে পার্থক্য কত হবে, H2 মাইনাস H1 ইন্টু রোজি, তো সেটাই হচ্ছে চাপের পার্থক্য, তাই জন্যই যাবে। ব্যাস, তারপরে আছে শর্তগুলো। ব্যাস, তাহলে এত অবধি হলো। যদি কোনো কোশ্চেন যদি থাকে তাহলে জিজ্ঞাসা করবে।